আমি যদি ওকে ছেড়ে যাওয়ার অনেকটা হাজারটা কারণ পেতাম বা ছোট ছোট কারণে খুব রিয়াক্ট করতাম, তাহলে ছেড়ে যেতে হয়তো পারতাম বা ভাবতাম। আমি তো ভাবনাতেই আসিনি, মানে আমি এটা কখনোই ভাবিনি যে আমি এটা এই ছেড়ে চলে যাবে, এই হবে ওই হবে। মানে আমার ঋষির থেকে বাদ দিয়ে জীবনটা নেই। ছাড়তে হয়, কিছুটা গ্রহণ করতে হয়, কিছুটা ভুলতে হয়, কিছুটা বিসর্জন দিতে হয়, ভুলে যেতে হয়, তাহলে গিয়ে মোহনায় পৌঁছানো যায়। একসঙ্গে ডিনারটা আমি যদি 12টা 12:30টাও হয়, যদি না হোল নাইট শুটিং থাকে, 12টা 12:30টাও যদি ফেরা থাকে, ও ডিনার করে না। আমরা বন্ধু নই, আমরা কি বলছো? আমরা যেটা সেটা হচ্ছে বন্ধুত্বের মধ্যেও না একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। বেশে বেশে বাসরে ভালো, নইলে বেশো না, ভালোবাসবো তারে জানতে দেব না। বর্তমান সময়ে সম্পর্ক ভীষণ ভঙ্গুর। মানে আমরা আজকে যে সম্পর্কে যাচ্ছি সেটা বন্ধুত্বের হতে পারে, মা বাবার সঙ্গে ক্ষণিকের মধ্যেই বদলে যায় সম্পর্ক। আগেও বদলাতো, কিন্তু ওই যে থেকে যাওয়া সেটা বোধহয় খুব ছিল, যে করেই হোক যদি পারি আরেকটু দেখি না থেকে যাওয়া যায় হাতটা ধরে একে অপরের। এখন বোধহয় আমরা খুব সহজে হাত ছেড়ে দিতে পারলে বেঁচে যাই, মনে হয় যে মুভ অন করলাম, এটাই জীবন। কিন্তু এমন মানুষ আছেন যারা বছরের পর বছর সম্পর্কে রয়েছেন, ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, এবং অবশ্যই সম্মানের, একে অপরকে যেটা খুব দরকার, সম্মানের সম্পর্ক। এবং সেরকমই দুজন মানুষ আমাদের সঙ্গে আজকে আছেন, স্বাগতা দি এবং ঋষিদা। স্বাগতা মুখোপাধ্যায় এবং ঋষি মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই এসে আমি একটু চমকে গেছিলাম, কারণ আমি যখন জিজ্ঞাসা করলাম তোমাদের কত বছর বিয়ে হয়েছে, উত্তরে আমরা বিয়ে করিনি। মানে আমি প্রথমেই গুগলি খেয়ে গেছি দুজনের কাছ থেকে, বিষয়টা কি। আর স্বাগতাদি একের পর এক গুগলি দিয়ে যাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার, ঋষিরা শুনে যাচ্ছে। না, তারপরে তো বললাম আমাদের 62 বছর হয়েছে, এই 26 বছর হয়েছে, উল্টে গেছিল সংখ্যা। তারপরে আমি এটাও বলেছি যে দেখে যা মনে হয় কতদিন বিয়ে হয়েছে, হ্যাঁ ততদিন বিয়ে হয়েছে। সত্যি, কিন্তু দেখে আমাদের বন্ধুই মনে হয়। সত্যি যে না, আমরা বন্ধু নই। কি বলছো? আমরা যেটা সেটা হচ্ছে বন্ধুত্বের মধ্যেও না একটা দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে, এটা আমার ধারণা। আর এখনকার যুগে তো ভীষণ ভাবে হৃদয় বলে কোনো বস্তু আছে কারুর বলে বিশ্বাস হয় না। মাথাটাই বোধহয় বেশি চালাই আমরা। মাথাটাও না, সবাই পকেটটা এবং নিজের জমিটা দেখে। জমিটা যদি গন্ডগোলের হয়ে যায় তখন সে বোধহয় সব হারিয়ে ফেলে, তখন তার সে হৃদয়টাকেও বিসর্জন দিতে পারে। এটা ছোট্ট গল্প আছে না, যে শুধু মার ছেলের গল্প বলছি। প্রেমিকা বলেছিল যে তুমি যদি তোমার মায়ের হৃদয়টা নিয়ে আসতে পারো তাহলে তুমি অতি অবশ্যই প্রমাণ করতে পারবে যে তুমি আমায় ভালোবাসো। ও গিয়ে মায়ের কাছে চাইল, মা রাজি হয়ে গেল, এবং সে যখন দৌড়ে যাচ্ছে প্রেমিকার কাছে মায়ের হৃদয়টা নিয়ে, হোঁচট খেয়ে পড়ে যায়। হৃদয়টা বলে দেয়, লাগেনি খোকা, তোর লাগেনি তো। সত্যি মানে এই সম্পর্কগুলো এখন কি মনে হয় যে মা ছেলে, মা সন্তানের সম্পর্কটা ঠিক আছে, কিন্তু এই যে তোমাদের সম্পর্ক বলছে কতটা এক্সিস্ট করে, মানে এই যে দেওয়া নেওয়া ছাড়া নিঃস্বার্থ। স্বামী স্ত্রী হতে পেরেছি তো তাই, এটা সহজ কথা নয়। স্বামী স্ত্রী মন্ত্র পড়েছি আমরা, সেটা যদি হৃদয় থেকে না পড়ি, যেমন কোনো কাজ হৃদয় থেকে না করলে সাকসেসফুল হতে পারে না বলে আমার বিশ্বাস। বুঝছো, ছেলে মেয়ে স্বপ্ন দেখে অভিনেতা অভিনেত্রী তৈরি হবে, তাদের নাকি ছোটবেলা থেকে সেই স্বপ্ন, কিন্তু তার জন্য তারা কতটা প্রচেষ্টা করে, তার হৃদয় নিয়ে যাবে, তার শরীরের ঘাম একাকার হয়ে যাবে, দিন রাত এক হয়ে যাবে, তবে সে গিয়ে সাকসেসফুল হবে। ভালোবাসাটাও ঠিক তাই, প্রত্যেকটার পিছনে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, আর বিশ্বাস দিতে হয়। আমরা ওই যে ছোটবেলা থেকেই যখন বড়রা বকে বলতে থাকে এছাড়া আর কিছু বলে না, ওই অটাকে আমরা জীবনে নিয়ে নিই, দিয়ে কি করি, ধর্ম, তার আগে একটা লাগিয়ে দিন।
অধর্ম। একদম এই সমস্ত কিছু আমরা এভাবেই ট্রিট করি, এবং প্রত্যেকটা কথা বৈদিক কথা। যখন আমরা বলি যে তুমি আমার সঙ্গী, আমি তোমার সঙ্গী, চলো একসাথে পথ চলবো, সপ্তপদী একসাথে পেরোবো। কি সপ্তপদী পেরোনোটা কি? নাথিং এলস। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, জ্ঞান এবং বুদ্ধি, 7। ওই যে 7 সমুদ্র 13 নদী পেরোনো, এটাও ঠিক তাই। 13 নদী আমাদের শুধু কতগুলো আমাদের শরীর থেকে নির্গত, বিভিন্ন জায়গা থেকে নির্গত 13 রকমের স্রোত, আর 7 সমুদ্র। এই 7 সমুদ্র 13 নদী পেরোলে একজনের দর্শন পাওয়া যায়, সে তোমার হৃদয়ের সাথে হৃদয় দিয়ে বসে আছে। সেই দর্শনটা তোমরা পেয়েছো একে অপরের মাধ্যমে অবভিয়াসলি দুজনে। কিন্তু একটা কথা যেটা তোমার কথা শুনতে শুনতে যেটা মনে হলো ঋষিদা, যে একজন মানুষ এরকম ভাবলে তো হবে না, এই ভাবনাটা দুজনেরই থাকা প্রয়োজন। আমি স্বাগতাদিকেও যদি বলি, না হলে ওই, কারণ ধরে রাখতে একটা সম্পর্কে দুজনকেই, মানে একজন দিয়ে গেলাম আরেকজন শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু, সেটা তো হয় না। তো সেক্ষেত্রে আমি স্বাগতাদিকে এটা জিজ্ঞাসা করবো, এই যে এই ভাবনাটা, এটা কি তুমি এরকমই নাকি ঋষিদা সঙ্গে যে যাপন, একসঙ্গে থাকা, সেইভাবে থাকতে থাকতে হয়েছে, সংসার করতে করতে হয়েছে? না মানে এটা তো ওই রকম হয় না যে আমি বাবাজির কাছে গেলাম, গিয়ে তার আঁকড়ায় থাকতে থাকতে সেরকম হয়ে গেলাম, ऐसा कुछ नहीं होता। আমার কাছে পরিষ্কার মানে আমার ভীষণ এই আমার জামাটার মতো সাদা অথবা কালো, আমি একে পছন্দ করি বা করি না। যখন আমি করি না তখন তার বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট থাকে না, আর যখন আমি পছন্দ করি আমি তার সঙ্গে ওই অতটা সম্পর্কে, যার সঙ্গে যতটা সম্পর্ক ততটা সম্পর্কে যাব বলে। আর ছেড়ে যাওয়াটা এখন বলা হচ্ছে খুব সবার ক্ষেত্রে হচ্ছে, তো আমি ছেড়ে যাওয়ার কোনো কারণ পাইনি। এটা তো কারণ থাকবে, মানে উল্টো দিকে মানুষটা নিশ্চয়ই ইনফ্লুয়েন্স করে, কারণ আমি যদি ওকে ছেড়ে যাওয়ার অনেকটা হাজারটা কারণ পেতাম বা ছোট ছোট কারণে খুব রিয়াক্ট করতাম, তাহলে ছেড়ে যেতে হয়তো পারতাম বা ভাবতাম। আমি তো ভাবনাতেই আসিনি, মানে আমি এটা কখনোই ভাবিনি যে আমি এটা এই ছেড়ে চলে যাবে, এই হবে ওই হবে। মানে আমার ঋষির থেকে বাদ দিয়ে জীবনটা নেই, যেমন ইনক্লুড হতে থাকে না জীবনে এক একটা বছর। আমি যদি বলি যে আমার জীবনে এই বছরটা 30টা ছিল না, 30 না হলে আমি এখানে এলাম কি করে? 30টা ছিল, আমার বয়স এখন কত আমি বলছি না, কিন্তু 30টা পেরিয়ে এসেছি। তো সেই রকমই একটা সময় ঋষি আবার অ্যাড হলো, আমার বয়স যেমন অ্যাড হচ্ছে, আমার বিভিন্ন কাজ অ্যাড হচ্ছে, ঋষির সঙ্গে আমার জীবনটা এক হলো, তো সেটা আবার চলে যাবে কি করে? যদি চলেই যাওয়ার হয়তো আমি অ্যাড হতো না। আমার ভাই বোনরা কি ছেড়ে গেছে আমাকে? আমার ভাই বোনরা তো আছেই, ঝগড়া ঝামেলা অশান্তি সবার মধ্যে হয়, ভাই বোনের মধ্যেও হয়। তা বলে কি কালকে বলবে আমি তোর ভাই নয়, চলে গেল, ডিভোর্স হয়ে গেল? এই তো হতে পারে না। রক্তের সম্পর্কের জোর আছে, কিন্তু আমরা তো এই জিনিসটাও জানি যে যদি কারোর জিনগত কোনো ক্ষমতা না থাকে, তার এনভায়রনমেন্টও তাকে তৈরি করে দেয়। তো আমি আমার জিনগত বিষয় থেকে আমার ভাই বোনকে পেয়েছি, আমার এনভায়রনমেন্ট থেকে আমি ওকে পেয়েছি, কারণ আমার যে ধরনের মানসিকতা ওরও সেই ধরনের মানসিকতা, তো আমার প্রকৃতি ওকে আমার সঙ্গে মিলিয়ে দিয়েছে। তো প্রকৃতির একটা বড় তো ভূমিকা রয়েছে, দুজনে ছাড়তে হয়, কিছুটা গ্রহণ করতে হয়, কিছুটা ভুলতে হয়, কিছুটা বিসর্জন দিতে হয়, ভুলে যেতে হয়, তাহলে গিয়ে মোহনায় পৌঁছানো যায়। একদম। কিন্তু তোমাদের মধ্যে বোধহয় একজন শান্ত নদী আর একজন প্রচুর ঢেউ আসছে এমন সমুদ্র, তাই কি? ভাইস ভার্সা। কে গো? যখন কে ঢেউ আসে কার, কে শান্ত? না আমি যেটা দেখলাম, একটুখানি অবজার্ভ করলাম দুজনকে, যে ঋষিদা আমি যাই না, তুমি বলতে পারবে, অত্যন্ত শান্ত, ঠিক আছে শুনছি আমি, এবং স্বাগতাদি সুন্দর বলে যাচ্ছেন, সব সময় একটা এনার্জি মানে ঋষিদার মধ্যে আছে। হ্যাঁ, আমি একটু বেশি কথা বলি। না, স্বাগতার প্লাস পয়েন্ট ওর অভিনয়ের ক্ষেত্রেও দেখা যায়, ওর কি সিনেমা কি সিরিয়াল কি ওয়েবে একটাই জিনিস ওর দেখা যায়, ভয়ঙ্কর রকমের এনার্জি। আর কিছু দেখা যায় না? কি বলছো? না, এনার্জি না থাকলে আর কিচ্ছু হয় না। একদম একটা রেল দৌড়াবে না এনার্জি না থাকলে, একটা ফ্লাইট উঠবে না এনার্জি না থাকলে। আমি ঘুমানোর সময় পর্যন্ত আমার এনার্জি থাকে, মানে তখন আমি এনার্জি নিয়ে ঘুমোতে যাই, মানে ওই গিয়ে লাত খেয়ে উফ বাবা পারছি না। আর আমি
স্টুডিওতে গিয়ে তুমি তো জানোই অনেক সময় অনেকে ঘুমিয়ে পড়ে বা কিছু হয়, গ্যাপ আছে। আমার যারা সহশিল্পী তারাও জানেন আমি কোনোদিন ঘুমোই না, কারণ আমার কোথাও মনে হয় আমি তো ঘুমোতে এখানে আসিনি, আমার এনার্জিটা ড্র্যাগ করবে। আমি সকালবেলা যে এনার্জিটা নিয়ে বেরোচ্ছি আমি সেটাকে বার্ন করব, এবং সেটা আমার কো-আর্টিস্ট, আমি এখন যেটা মানে একটি সিরিয়াল করছি সেখানে আমার কো-আর্টিস্ট, সে একদম মেইন চরিত্র করে মেয়েটি, সে আমার বলছে মাঝে মাঝে না তোমার এনার্জির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারি না। এবার এটাকে আমি তো দেখো, আমার অভিনয় পছন্দ না হতে পারে, তোমার আমার কে ব্যক্তিগতভাবে পছন্দ না হতে পারে, কিন্তু আমার এনার্জি যেভাবে আমি সিন তোলার জন্য চেষ্টা করব, যেভাবে আমি পুরো সময়টা থাকবো, সেটাও যদি তোমাকে প্রভাবিত করে তুমি আমাকে নেবে। আমার তো কিছু গুণ থাকতে হবে, না হলে এত হাজার হাজার অভিনেতা অভিনেত্রীর মধ্যে আমাকে কেন নেবে? আর দুদিক থেকে আমাদের সম্পর্কের ব্যাপারে দুদিক থেকে যদি ঢেউ ওঠে তাহলে প্রলয়টা হতে বাধ্য। সেই একজনকে সমুদ্র তট হতে হয়, আরেকজনকে ঢেউ হতে হয়, ঠিক ঠিক। এবার আমি তো অনেক কথা, আমার যা যা হয় শুটিং এ, ও সবার নাম জানে, সবার গল্প জানে, সব গল্প মানে এসে ঋষিদাকে বলা, ঋষিদাও প্রচন্ড ব্যস্ত, তুমিও ব্যস্ত। আমি রাত 10:30টায় ঢুকলাম, ঋষি তখনও ওর ল্যাপটপে বসে ও গল্প লিখে যাচ্ছে বা নতুন নাটকের স্ক্রিপ্ট দিতে হচ্ছে, কিন্তু আমি ওই যে অন হই, আমি হতেই থাকি, বলতেই থাকি, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে। যদি একটা ডাব কেনা, ডাব আমি রেগুলার খাই, হয়তো সেদিন ডাবটা দিতে ভুলে গেছে, সেটা জানো আমাকে আজকে ডাব দিতে ভুলে গেল, তারপরে এই হলো, মোটামুটি সবটা আমার বলা হয়ে যায়। মানে তোমাদের কথাটা ফুরোয় না, কখনো ফুরোতে দাও না? আমি না ঘুমের মধ্যেও কথা বলি, তাই না? কথা ফুরোবে কি, কথা তো সবে শুরু হলো। আরে আমাদের এই 26-27 বছরে সবে কথাটা বলা শুরু হলো, নিজেদের কথা। তো দেখতে দেখতে 26টা বছর চোখের নিমেষে কেটে গেল, সত্যিই তাই। আরো অনেকগুলো বছর যাবার, কিন্তু যদি একটু শুরুর দিনে ফিরি, সেটা কি প্রেম করে বিয়ে নাকি দেখাশোনা বাড়ির, কোনটা? ওই যে বললাম প্রথমে একটা অ লাগিয়ে দিতে হবে। এটাই কিসে অ লাগাবে? এখানে প্রেমে অপ্রেমে আমাদের দেখা। ও নাটক করছিল শায়কের বাসভূমি, সেখানে জ্ঞানেশ মুখার্জি আমাকে নিয়ে গেছিলেন, চলো তোমার একটা নাটক দেখাই। স্যার জানতেন না যে তার আগেই আমি নাটকটা দেখে একটা মেয়েকে বেশ ভালো লেগেছিল। সেটা আবার ততক্ষণে আমি তুলিকে তখন সুদীপা বসুকে বলে দিয়েছি যে সুদীপা বসুর থেকে অলরেডি, সুদীপা বসু তখন আমার সঙ্গে আমার বড় দিদি রোল করে বাসভূমিতে। আমাদের পুরো একটা গ্যাং ছিল তখন, চন্দন, শান্তি ইত্যাদি ইত্যাদি আরো অনেকে। তো আমরা তার মধ্যে খরাজ না শান্তি কেউ একজন একটা খুব মজাদার কথা বলতো, আমাদের একটা গ্রুপ ছবি তোলা হতো। না সেটা সুদীপারই একটা এতে যে বছর যে কি জানো সব উদীয়মান অভিনেতা, আমি বলছি আমি চিরকাল উদীয়মান হয়ে থাকতো, কিন্তু সবাই নিজের জায়গায় এখন খুব প্রতিষ্ঠিত। তো ওরকম হয়ে একটা প্রথম দেখা করলাম আমরা একটা বই মেলায়। আমাদের বাড়িটা হঠাৎ করে আবিষ্কার হলো খুব কাছাকাছি। ও বাহ। তো আমরা বই মেলা দেখা করে নিন, খবরটা গেছে সুদীপাদির মাধ্যমে যে তুমিও ঠিক আছে। আমি তো চিনি না, মানে চিনি না যে আমি টিভিতে দেখেছি, ও তখন প্রচুর সিরিয়াল করে, আলাপে নেই তো, অত ভালো লাগা মন্দ লাগার প্রশ্নই আসছে। আমাকে প্রথমেই বললো যে আমরা আগে তো বন্ধু হতে, না আমায় বলেছিলেন আমি বিয়ে করতে চাই প্রথমেই। তো ও বলেছিল আমরা তো বন্ধু হতে পারি। আমার বান্ধবী গুচ্ছ আছে, আমার বান্ধবী দরকার। বলছে আমার বান্ধবীরা তো কোনোদিন আমার বউ বান্ধবী, দ্যাট ইজ ডিফারেন্ট, ওটা আলাদা জায়গা, কিন্তু আগে বান্ধবী হবো, তারপরে বান্ধবী তো আমার আছে, আমি তো তাদের কাউকে বিয়ে করতে চাই না। আর যদি আমি বলি যে আমি এখন বন্ধুর মতো মিশছি, পরে দেখা যাবে, তাহলে আমি মিথ্যে কথা বলবো। আমি কোনোদিন ওটা দেখবোই না, তোমাকে আমি মিশবই না। মানে ঠিক আছে, হতেই পারে তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু আমি তাহলে এগোবোই না, মানে বন্ধু হিসাবেও এগোবো না, স্টপ ওখানে, ইটস ওকে। মানে এই সম্পর্ক থেকে নাম বদলে ওই সব সম্পর্কটা না, এইটা মানে এটাই আমার কাছে যেটা হয় অনেকে যে আমাদের সেপারেশন হয়ে গেছে বাট স্টিল উই আর ফ্রেন্ড, মানে এইটা ফ্রেন্ড জোনে নেই। আমার কাছে এটা তঞ্চকতা লাগে। আমি একটা মানুষকে ডিভোর্স তখনই করব যখন তার সঙ্গে আমার সবকটা সুতো কেটে যাবে, আদারওয়াইজ কেউ সাত করে না এটা। সবকটা সুতো, সবকটা ইমোশনাল যে জায়গাগুলো জুড়ে থাকে সেইগুলো যখন সব কেটে যায়, সব উল্টো দিকে চলে যায়,
তখন মানুষ ডিভোর্সে রাজি হয়। আসলে বাঙালি বক্ষে লাগবে যখন বলি বিচ্ছেদ, যখন মায়ের সাথে বাবার সাথে বিচ্ছেদ হয়ে যায়, সেটা যেমন সেই শোক ধরে রাখা যায় না, তেমনি যে আমার ঘাম রক্ত চোখের জল দেখলো, যে আমার শরীরের সাথে শরীর মেশালো, এবার তাকে বলে দিলাম বিচ্ছেদ। এই ছেদটা কোথায়? আমাদের এই ছেদে গন্ডগোল, গর্তে গন্ডগোল। এই দামটা তো অনেকে দেয়ই না, যে যে তুমি যে কথাগুলো বললে, এই দামটাই অনেকে দেয় না, যে মানে খারাপ সময় আছে, হয়তো দুজন মানুষই ছিল, কারোর দোষেই হয়তো বিচ্ছেদ না, কিন্তু আমি বলছি যে এই দামটাই বোধহয় অনেক ক্ষেত্রে মানুষের দেয় না। হতে পারে না, আমার মানে এটা আমি মানি না। কিন্তু অনেক সময় সন্তানের জন্য বোধহয় এখন না না, সেটা ঠিক আছে যে সন্তানের জন্য একটা যোগাযোগ হলো, এই হলো, কিন্তু আমি অনেক সময় দেখি যে না, সন্তান ইস্যু নয় না, এখন আমাদের ওটা নেই, আমরা এখন বন্ধু। মানে আর বন্ধু আমি কি করে হবো? আমি তো একদিন তার এত কাছের ছিলাম, এখন নয়, সেই জায়গাটা আরেকজন এসে গেছে, তাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এতটা আমি সহজ হতে পারবো না। মানে আমি একটা সম্পর্কে আছি মানে আমি খুব সিরিয়াস আছি, সেটা প্রথম থেকেই যা বুঝলাম। আর নেই তো নেই। আসলে ভালোবাসা টিকে যাওয়া শব্দটা হয় না, আমরা জেনারেলি বাংলায় বলতে গেলে টিকে গুলোকে জ্বালিয়ে দিই, টিকে যায় না কিছু, সব চিরন্তন। কিন্তু তার মানে দাদার লাভ এট ফার্স্ট সাইট, তাই তো? অভিনয় নাটক দেখে যখন দিদিকে ভালো লাগা, সেইভাবে প্রতিভা দেখেছিল, তাই তো? না, প্রতিভা তো খরাজের বউ। প্রতিভা খরাজের বউ, কিন্তু খরাজেরই একমাত্র প্রতিভা আছে, কিন্তু আমার মধ্যে একটা ভেতরের প্রতিভা আছে। দাদার লাভ এট ফার্স্ট, এটা তো মানবে। হ্যাঁ, এবং সেখান থেকে বিয়ে, বাপরে আমরা কত সময় নিয়ে এখন এই সিদ্ধান্ত, যে না আগে বুঝি ফার্স্টে যে না ঠিক আছে। এবং দিদির দাদাকে ভালো লাগার মানে হয় না যে মানুষটাকে ভালো লাগলো পুরোটাই, না কোন জিনিসটা, মানে হ্যাঁ, তারপরে দেখলাম হঠাৎ বললো যে ও তুমি ফোক সং করো। ও আমাদের আলাপ হয়েছিল, আর তারপরে একটা প্রোগ্রামে আমি গান করতে গেছিলাম, তুমি অ্যাঙ্কর ছিলে। হ্যাঁ, তো সে তারপরে হলো যে বলো তুমি ফোক সং করো, আমার তো অনেক ফোক সং এর আছে, আমি তোমার বাড়ির পাশে। ও মা এলো, এসে হারমোনিয়াম বের করে গান তোলাতে শুরু করে দিল। তারপরে একদিন কবিতার খাতা নিয়ে চলে এলো, কবিতা শোনালো, শুনিয়ে চলে গেল। তারপরে একদিন বললো যে কোথায় সিনেমা দেখতে যাবে না, এইটুকু পরিচয়, আমি কারোর সঙ্গে সিনেমা দেখতে যাই না। এবার হয়ে গেল, কোথায় যাবো? রিজেকশন পেরিয়ে তারপর, তাই তো দাদা? মানে মোটামুটি একটু রিজেকশন ছিল না, মানে না আমি তখন অভিনেতা, মানে যদিও তখন কিছু মানে পাকেনি চোখটা, কিন্তু বুঝতে পারতাম চোখের মধ্যে ঝিলিক খাচ্ছে অন্য কোনো কথা। এবার তারপর বুক ফেয়ারে আমার মনে হয় প্রথম আমরা গিয়েছিলাম, তো সেখানে গিয়ে মানে এখনকার মতোই আছে না, হাত ধরে এরকম করে ছবি তোলা তো ছিলই না, না মোবাইল তো ছিল না। আমি রীতিমতো দল বল নিয়ে মাটিতে বসে চিৎকার করে তোমায় নিয়ে কোথায় পালাই, সুদীপ মুখার্জির কবিতা চিৎকার করে যাচ্ছে। এবার যেটা হচ্ছে যে ওই সময় হয় না যে দুজনে একটা জায়গায় গিয়ে কফি খেলাম, ওরম নেই, ওর ওখানে একটা গ্যাং ছিল তখন, তারপরেও ছিল অনেকদিন, তারপরে এখন অনেকে প্রফেসর, অনেকে সাহিত্যিক। তো এবার তাদের সঙ্গে ওর মাঠের মধ্যে বসে চিৎকার করে কবিতা বলা, লিটল ম্যাগাজিন বিক্রি করা, ইত্যাদি ইত্যাদি। তখন ওকে চিনতো অনেকে, এসে অটোগ্রাফ নিচ্ছে, তখন তো আর ক্যামেরারই ছিল না, নিচ্ছে। ফার্স্ট দিন সেকেন্ড দিন গিয়ে আমিও মাঠে বসে পড়লাম, পড়ে আমি লিটল ম্যাগাজিন, তখন আমি থিয়েটার করি, লিটল ম্যাগাজিন বিক্রি করেছি। মানে ওই রকমটা নয় যে রেস্টুরেন্টে গেলাম খুব কফি খেলাম, মানে হ্যাঁ। তার ফলে কি হয়েছে, এটা আমার মনে হয় হয়তো দুজনের কাজের জায়গাটা ভীষণ মিলে গেছে, পছন্দের জায়গাটা মিলে গেছে একদম। তো তখন আর মনকে ধরে রাখা গেল না, আটকে রাখা না। ও ছেলে হিসেবে খুব ভালো, শুধু ঋষি ছেলে হিসাবে নয়, ঋষির পুরো ফ্যামিলি, মানে ঋষির বাবা মা এত ভালো। আমি তো বাড়িতে গেছি, মানে বাড়িতে সুদীপারাই নিয়ে চলে গেছে, এই চল আপনার ঋষি বাড়িতে যাবো, তুই দেখে বলে গেছি। এবং এত শিক্ষিত, মানে সেটা তো ওনাদের শিক্ষিত, ওনার প্রফেসর ছিলেন, সেটা তো শিক্ষা আমি বলবো না, আসল হচ্ছে সবটা মিলে কথা বলার যে জীবনযাপন এত ভালো। মানে তিনজনেই ঋষির ফ্যামিলির, ও তো একটা ছেলে, ভীষণ ভালো মানুষ, ভীষণ। মানে আমি বলবো যে অনেক সৌভাগ্য কারোর হলে সে এরকম একটা পরিবারে
ছেলের বউ হয়েছে। মোদ্দা কথা হলো টিল টাইম উই আর এনজয়িং আওয়ার লাইফ লাইক এনিথিং। মানে আমি ঋষিদের ফ্যামিলিতে আরেকজন এসে ঢুকেছে, যেও অভিনয় করে ইত্যাদি। ঋষির বাবা মা দুজনেই ডক্টরেট। তো বাবা প্রচুর ফিল্মে কাজ করেছেন, লেখক, বাবা অনেকগুলো ফিল্মে লিখেছেন গান এবং ট্রান্সলেটরে কাজ করেছেন। মা বিবেকানন্দ কলেজে প্রফেসর ছিলেন গানের। তো আমি যেহেতু গানও করি, অভিনয় করছি, তো আমি যখন ওদের নৌকার মধ্যে এসে চুপ করে পড়লাম, তখন ওরা আরো খুশি হয়ে উঠলো যে ওদেরই মতো আরেকজন, মানে হয় না মাছের একটা একই সব মাছ রয়েছে, ইলিশ মাছের ঝুড়িতে আরেকটা ইলিশ মাছের, এই আমাদের এক বন্ধু এসছে চল চল, ও গান করছে, ও নাচ করছে, আমরা মাঝে মাঝে ছন্দে কথা বলতাম। আমি এই যে তুমি অভিনয়ের কথা মানে এই শিল্পর কথা বললে, আমি ঋষিদার প্রোফাইল দেখছিলাম কিছুদিন আগে, তোমার একটা স্টোরি শেয়ার করেছে ঋষিদা, এটা আমার খুব ভালো লাগলো যে তোমার ভালোটা ঋষিদা এভাবে ভাগ করে নেন। এটা খুব সহজে মানে অনেকেই করেন না আর কি, সেটাও গর্ব আমার কাছে। আসলে ওর ভালোটা আমার কাছে গর্ব। আমি দাদাকে জিজ্ঞাসা করি, দাদা অভিনয়টা মানে এখন তুমি অভিনয়টা করো না কেন, মানে সেটাই খুব সচেতন ভাবে নাকি এই দিকটা সামলাতে হয় বলে? না, খুব সচেতন ভাবেই আমি অভিনয়টা এখন করি না। আমার মনে হয় আজকে যদি সামান্য বেশি দূর গেলাম না, বলিউডে গেলাম, দেখা যায় যে সেখানের শিল্পীরা কিছু না কিছু তাদের ইন্ডাস্ট্রিকে দিয়ে যাচ্ছে। কেউ আলো, কেউ ক্যামেরা, কেউ ছবি সিনেমা বানিয়ে দিচ্ছে, ইন্ডাস্ট্রিকে দিচ্ছে। তো আমি এত বছর কাজ করেছি, সেই 1985 থেকে কাজ করছি, আমারও তো কোনো দায়িত্ব আছে যে ইন্ডাস্ট্রিকে কি দেব। দেখলাম আমার হয়তো সেই পুঁজিটা নেই, তাহলে আমি কি করতে পারি যাতে পুঁজিটাও আসবে, আর এদিকে আমি যদি ভালো কিছু ছেলে মেয়ে দিতে পারি ইন্ডাস্ট্রিতে। আর স্বাগতা তো অল টাইম আমার সঙ্গী। স্বাগতাও, আমি আর স্বাগতা দুজনে মিলে ক্লাস নেওয়া শুরু করলাম, আমরা বেশ কিছু ছেলে মেয়ে ইন্ডাস্ট্রিতে পৌঁছে দিতে পেরেছি। বিভিন্ন চ্যানেল হাউস থেকে আমাদের কাছে গ্রুমিং এ পাঠাতো তাদের কোনো প্রজেক্টের জন্য। এখন যেমন বিভিন্ন হাউস বা বিভিন্ন চ্যানেলের যেসব ছেলে মেয়েদের বা সিরিয়াল যেগুলো আসছে যাদের গ্রুমিং করি, তাদের আমরা এখানেই নিয়ে আসি এবং তার সঙ্গে আমরা আরো কিছু ছেলে মেয়েকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের 9 বছর হলো এই একাডেমি। 9 বছর যারা প্রথম দিন শুরু করেছিল তাদের সঙ্গে আজও সম্পর্ক আছে এবং এখনো আমরা যারা হয়তো 9 বছরে কিছু করে উঠতে পারিনি, আমরা তাদের দরজায় নক করে বলি, হ্যালো, তোমাদের একটা অডিশন নিতে চাই, তোমরা কি করছো? আমরা তাদের সাথে আছি এবং আমার তো এখন একটু কাজের প্রেশার আছে, তো যে কারণে জিজ্ঞাসা করি এখন কি ঋষিদাই পুরোটা দেখছেন? না, ক্লাস আমি রাঁধে নেবই, মানে ওইটা আমাকে না, সেটা আমাকে করতেই হবে, কারণ আমরা পাবলিসিটি করি যে আমরা নিজেরা ক্লাস নিই। তো নিজেরা ক্লাস নেই বলে তো ইয়ার্কি মেরে লাভ নেই, সবাই জানে এবং আমি কৃতজ্ঞ এটা জানার পরেও আমাকে কাজে নেওয়া হয় এবং ওইটা অ্যাডজাস্ট করা হয়। যে যদি ধরো কোনোদিন খুব এমার্জেন্সি সিন থাকে, আমাকে হয়তো সানডে একটু বিকেলের দিকে ডাকলো, কিন্তু ক্লাসটা আমি করতে পারি। আমি নিজে সব ক্লাস করি রবিবারে, আর ঋষি স্যাটারডে ক্লাস নেয়। যদি আমি খুব চাপে পড়ে গেলাম, পুজোর সময় তো একটা ব্যাংকিং এর চাপ থাকে, তখন হয়তো ওই একটা ক্লাস ঋষি নিল, কিন্তু ওই দুজনের মধ্যেই এক্সচেঞ্জ হয়। ওই একটা ক্লাসের জন্য আমি তোমাকে বললাম একটু ম্যানেজ করে দে না, ওই ম্যানেজটা হয় না। আমি ক্লাসটা দরকার হলে অফ রাখবো। মানে প্রায়োরিটিস গুলো তোমাদের সেট এবং সেইভাবে মানে সময়ের সঙ্গে সঙ্গে প্রায়োরিটিস বদলালো, সেটা খুব একটা কারোরই বোধহয় নয়। না না, মানে কালকে এটা ভালো কাজ পেলে ছেড়ে ক্লাস হবে না তা নয়। এবং একটা ক্লাস করতে গেলে, যেটা আমি বলছিলাম অন্য চ্যানেলের বা অন্য হাউসের যে গ্রুমিং গুলো করতে গিয়ে আমার মনে হচ্ছে একটা ক্যামেরা থাকলে না ভালো হতো। আমাদের এখানে একটা প্রপার শুটের ক্যামেরা আছে। আমার মনে হয়েছে ওরা যে কি করছে সেটা দেখালে ভালো হতো, যেটা না ফোনে করা সম্ভব হচ্ছে না, প্রপার এক্সপ্রেশন বুঝতে পারছে না। দেখো আমাদের একটা মনিটর আছে, আমাদের মনে হচ্ছে এই যে লাইটটা ফিল করা, এই লাইটটা নাও, হাতে তো নেওয়া যায় না লাইট, এই যে ফিলটা বোঝাতে গেলে তো আমাকে লাইটটা দিয়ে সাজাতে হবে। আমার মোটামুটি ফিল করার জন্য যে লাইট থাকে সেই লাইট সেট আপ আমার এখানে আছে।
তো এইগুলো না দিতে হয়। আমরা বলি টেকনিক্যালি সাউন্ড হতে হবে, আরে টেকনিক্যালি সাউন্ড হওয়ার জিনিসগুলো যদি আমার এখানে না থাকে তাহলে কি করে একদম বোঝা যায় না সেটা। কিন্তু আমি যেটা দেখলাম যে ঋষিদার এখানে এই মানে একাডেমি থেকে তোমাদের বহু সন্তান এসছে, একজন তো মেনে নেয়নি, তুমি মেনে নাওনি, ছেলে শুধু ঋষিদার আমার ভাই, মানে এরকম সম্পর্ক এখানে। কিন্তু আমার মনে হয় তোমাদের প্রথম সন্তান ওই একাডেমি দুজন মিলে তৈরি করে। হ্যাঁ, প্রথম সন্তান আমাদের একাডেমি। এর আগেও একটা এসে একটু বড় হয়ে গেছে, বিগড়ে গেছে, আমাদের দল একটা তৈরি করেছিলাম। এখনো আছে, কিন্তু হয় না, মানে যদি দেখি যে তার চারপাশটা ক্রমশ কাঁটায় ভরপুর হয়ে যাচ্ছে, সেখান থেকে ইন্টারেস্ট হারিয়ে যায়। আমিও ঠিক তেমনি, আবার সেটা ঠিকও হয়ে যায়, কাঁটাগুলো ছাড়তে হয়, কাঁটাগুলো ছেটে দিতে হয়, সেগুলো ছাঁটাটাও এখন। কিন্তু একাডেমিতে আমাদের ভীষণ ভালো ভালো ছেলে মেয়ে পেয়েছি, মানে এটাও বলতে হবে, আমি মানে স্বীকার করতে বাধ্য। এমন কিছু, এই যে যারকে একটু আগে দেখলে, সে আমাদের একাডেমি স্টুডেন্ট, সে এত সাকসেসফুল, এখন আমাদের একাডেমি টিচার। এবং নিশ্চয়ই অভিনয়ের নয়, আমরা যেটা বলি আমরাই ক্লাস নিই সেটা আছে, কিন্তু ওর হিন্দিতেও আমাদের সঙ্গে রয়েছে, ফ্লোরেও কাজ করছে, একদম মানে রানিং সিরিয়ালে কাজ করছে, আবার এখানে এসে ও আমাদের হিন্দি টিচার। এরকম অনেকেই আছে আলাদা করে, মানে বলতে গেলে, এবং প্রচুর ছেলে মেয়ে কাজ করছে। এমন এখন অনেকেই আমাকে বলে, তুমি তো যে স্টুডিওতে আসো তোমার কোনো না কোনো স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ, আমার একদম পরিষ্কার মনে হয় যে ছেলে মেয়েগুলির সত্যি কিছু হয়নি, তারা নিজেরাই চেষ্টা করেনি। আজকে স্টুডিওতে আমি আমার ছেলে মেয়েদের বলি, যে কজন অভিনয় করছেন প্রত্যেকে শিক্ষিত এবং প্রত্যেকের জ্ঞান অসম্ভব, যারা শুটিং করছেন। হ্যাঁ, মানে বা যারা শুরু করেছে, যারা শুটিং করছে, তাদের সব, যারা সবে শুরু করেছে তাদেরকে জানতে হবে। অভিনয় করতে চায়, সে সিরিয়াল, সিনেমা, নাটক দেখে না। আমি না দেখলে আমার মস্তিষ্ক খুলবে কি করে? এবার সিরিয়াল করতে চায়, বলছে সিরিয়ালগুলো আসলে এমন হয় না, আমি দেখি না আসলে। তাহলে তুমি করো না। ঠিক, তুমি কি করে বুঝবে যে এই মুহূর্তে সিরিয়ালের অ্যাক্টিং এর প্যাটার্নটা কি চলছে? সবসময় একটা প্যাটার্ন কাজ করে, লোককে টেনে রাখতে হয়। তো সেই টেনে রাখাটাই আর কি নয়। তো এই টেনে রাখতে গেলে তাকে দেখতে হবে যে এখন আচ্ছা এর অ্যাক্টিংটা তো ভালো লাগছে, এর মধ্যে কি প্লাস পয়েন্ট আছে। আর অনেকেই বলে ও যে কি করে চান্স পায় না, কি খারাপ। আচ্ছা ঠিক আছে, খারাপ মানলাম, তুমি ওই জায়গায় গিয়ে দেখাও না, কিছু একটা প্লাস আছে। আজকের এই যে ছোট ছেলে মেয়েগুলো, বাচ্চারা যাদের এত, যেটা নিয়ে খুব কথা হয়, তাদের এত ফলোয়ার্স, মানে কি করে হয় কে জানে, এত খারাপ, এত রিলস বানায়, এইসব বলছে। ঠিক আছে, তুমি 1% অ্যাচিভ করে দেখাও না। আমার নিজের আজকে যারা হিরো হিরোইন বা এই ধরনের, তাদের কোটি কোটি ফলোয়ার্স, তুমি 1 কোটিরও দরকার নেই, একজন বেশি ফলোয়ার্স, দিনে একটা ফলোয়ার্স বাড়িয়ে দেখাও না। এই যে বলে না যে ও কি করে চান্স পেল, ওদের না আপব্রিঙ্গিং এর একটা অব্যবস্থা আছে, শিক্ষাটা ভালো হয়নি, সেটা একটা কথা। তারপরে হচ্ছে যে আমি যারা ডেইলি ব্লগার, আমার বাড়িতে এই হচ্ছে বলছে, তাদের কথা বলছি না, যারা কন্টেন্ট দিচ্ছে, রেগুলার কন্টেন্ট দিচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটার, তারা তো এক একটা ইস্যু করে করে তারা একটা জিনিস দেখছে, মনে হচ্ছে এটার উপর বানানো যায়। দুটো ফলস হতেই পারে, দুটো খারাপ হতেই পারে, একটা তো ভালো, 10টার মধ্যে একটা তো ভালো। সব ভালো তো কোনোদিন হতে পারে না। বাড়িতে যে মা রান্না করে প্রত্যেকদিন ভালো রান্না হয় না, তো তাহলে তুমি কার দোষ ধরতে যাবে? আমি নিজে, মা তো দূরের কথা, আমি রেগুলার যে অভিনয় করে তাতে প্রত্যেকদিন সমান মানের হয় না, আরে মিলিয়ে মিশিয়ে চলে যায়। কোনোদিন খুব খারাপ হলো, আমি নিজেই বলি তোর হচ্ছে না, জানিস তো হচ্ছে। নিজেই রোজ রান্না করো স্বাগতাদি? না, আমি তো 7:30 বেরিয়ে যাই, রান্না করলে আর খাবো কি? সেটাই আমি ভাবছি। না, আমি রান্না করতে ভালোবাসি না, সম্ভব না। আমি ভাবলাম তুমি বললাম, তাই ওটা থেকে ভাবলাম যে কি করে করো, মানে এটা পসিবল না। না, ওটা পসিবল না। 8টা 8:30 কল টাইম থাকলে আমি 7:30 বাড়ি থেকে বেরোই। হ্যাঁ, মানে 5 থেকে 10 আনি। আর আমি একা রান্না করলে তো হবে না, মানে যে আমি বাড়িতে একা আছি, নিজের মতো একটুখানি ফল কেটে, ফ্রুটস অ্যান্ড সালাড অ্যান্ড চিকেন রোস্ট নিয়ে চলে গেলে তো হবে না। বাড়িতে মাঝে চল ভাত, বাবা আছে, মা তো এই কদিন হলো 6 মাসের মতো মানেই, কিন্তু মা, বাবা, ঋষিও নিয়ে অফিসে চলে আসে খাবার নিয়ে। আমি তো তখন কোথায়, আমি একটু আগে বাড়ি পৌঁছলে আমি একটা না একটা কিছু ডিশ কি একটা ঋষি মাঝে মাঝে
ঋষি যদি সারপ্রাইজ দাও যে এটা আজকে বানায়, না ও সারপ্রাইজড হয় না, কারণ ও জানে বাড়ি আগে পৌঁছেছে, মানে ঋষি আজকে যাচ্ছে তাই না না আমাকে মাঝে মাঝে বলে না, কি রাস্তায় ফোন করে কি দিদি কি রান্না করছে, সেদিন হয়তো আমি বলতে সময় পাইনি, নাহলে আমি প্রত্যেকদিন ফোনে বলে দিই কি রান্না হচ্ছে, কি জানে রেগুনে কি এটা করছে, বাবা। হ্যাঁ আমি বললাম যে এসো না, আমার যদি গিয়ে যদি খেতে ইচ্ছে না করে না, আমি কিন্তু কিছু একটা অর্ডার করবো। বলে আচ্ছা ঠিক আছে এসো না, তুমি এসো। মা গিয়ে দেখি চিকেন বানানো হয়ে আছে, চিকেন একটা। আমি বললাম আমি এত কেন ভাবছিলাম ভাই, আমি আগে টেস্ট করলাম, টেস্ট করে মানে ভালোই হয়েছে, তার আগে ফ্রেশ হয়ে এসে খেয়ে নি। দিনের শেষে খাবারটা ভালো হলে মনটা দেখবে ভালো হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। ও যত রাত্রি আসুক আমরা 20 থেকে 25 মিনিট দুজনে সময় কাটাই। হ্যাঁ আমরা কথা বলি, এটা প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন রাত 11টাতে ফিরলেও এবং একসঙ্গে খাও, মানে দেরি হলেও একসঙ্গে ডিনারটা। আমি যদি 12টা 12:30 হয়, যদি না হোল নাইট শুটিং থাকে, 12টা 12:30 যদি ফেরা থাকে, ও ডিনার করে না। অপেক্ষা, তোমার দুজনেরই একে অপরের জন্য অপেক্ষা আছে না, মানে একটা সেটা ফেরার অপেক্ষা হোক। হ্যাঁ মানে আমার তো মানে এটা না অপেক্ষা নয়, মানে কি বলতো, মানে এটাই তো হবে, আসবে আমি খাবো, মানে এটা হয়ে গেছে, মানে এটাই তো, আমি একা খাবো না এখন, দিনের বেলা যে যার মতো করে খাবো না। আচ্ছা এই যে এটা থেকেই আসি, যে এটা থেকেই বলে যে একটা স্পেস দরকার, এখন খুব এটা বলা হয় যে সম্পর্কে ভীষণ স্পেস দরকার, নিজেরটা নিজের, যে যার মতো করে জীবন গোছাক তাহলেই ভালো। এটা তোমরা কি মনে করো? আমি তো সারাদিন স্পেস ওকে দিয়েই রাখি, আর ও সারাদিন আমাকে স্পেস দিয়েই রাখে, আর কত স্পেস চাই, পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায় ওই 20-25 মিনিট এরকম কাটিয়ে এসছেন এতদিন ভদ্রমহিলা, এবার ফিরতে চলেছেন। সুনীতিকে জিজ্ঞেস করলে বোঝা যায় স্পেসে থাকলে কিরকম হয়। আর এই যে সারাদিন স্পেস দেওয়ার পর 20-25 মিনিট এরম করে কাছে আসার চেষ্টা করি, হে এলো না এখনো কাছে এলো না, এবার ডিনার করে নিলাম, আর কি স্পেস দেবো? সারাদিন আমি কি জানতে চাই তোমার কার সঙ্গে কথা বললে, কার সঙ্গে প্রেম করলে, কিছুই জানতে চাই না, ও জানতে চায় না। মধ্যে থেকেও নিজের জন্য স্পেস বের করে নেওয়া যায়, সবটা মানসিক অবস্থান, আন্ডারলাইন করে কোনো কিছু হয় না, এটা আমার বিশ্বাস, সবার নাই হতে পারে। আর আমার স্পেস হচ্ছে আমি অন্য সবাইকে স্পেস দিতে চাই ঋষির সঙ্গে থেকে, মানে আমরা একসঙ্গে আছি, এটা একটা আমরা একসঙ্গে, হ্যাঁ এটা এক জায়গায়, তারপরে আপনার কেউ স্পেস চাও আমাদের থেকে, ওকে ঠিক আছে, ঠিক আছে আমরা আছি, হ্যাঁ আমরা আছি না। আমরা হয়তো অনেকদিন যেতে পারছি না কোথাও, আমি হয়তো খেয়ে দিয়ে শুয়ে বললাম আমি দার্জিলিং যাচ্ছি, তুমি কোথায় যাচ্ছ, বলে আমি কাশ্মীর যাচ্ছি, একই ট্রেনে যাচ্ছি দুজনে, বলতেই হবে ও কোথায় যাচ্ছে, আমি দার্জিলিং, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন, আমি বললাম আমি কেরালা যাচ্ছি, ও আপনি কেরালা যাচ্ছেন, হ্যাঁ এই ট্রেনটা কোথা থেকে ঘুরবে, এই ট্রেন কোথাও থেকে একটা ঘুরে যাবে, ফ্লাইট একসঙ্গে আমরা, হ্যাঁ আমরা ফ্লাইটে যাচ্ছি একই সঙ্গে, ও হয়তো কেরালা যাচ্ছে, আমি যাচ্ছি কাশ্মীর, হ্যাঁ ফ্লাইট একটাই, কারণ আমি অনেকদিন বেড়াতে যাওয়া হয়নি, আমি ভেবে নিই যে আমি বেড়াতে গেলাম। হ্যাঁ কি সুন্দর গো, মানে ঝগড়া হয় তোমাদের? ঝগড়া হয়, আচ্ছা হলে আপনাকে জানাবো। মত পার্থক্য হতে পারে কাজ নিয়ে, একদম শুরুতে চলে গেলাম, শুরুতেও একটা কথা বলছিল না যে হতেই পারে কারুর মন উতলা হয়েছে, সেই জন্য সে তখন আক্রমণ করে, তখন বিপক্ষজন যদি শান্ত হয়ে থাকে তাহলে তার মধ্যে কোনো টাইফুন উঠতে পারে না। ঠিক, সেটা একটা, তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের কাজ নিয়ে মতানৈক্য হতে পারে, ও হয়তো বললো একাডেমির এই জিনিস এরকম না, আমার মনে হচ্ছে এটা না করলে ভালো হবে না, ওইটা করলে বেশি ভালো, এটা আমার মনে হয় যে দুজনের একটা আলোচনা হয়, কিন্তু আজকে কেন ওই খাবারটা হলো না, তুমি আজকে আমার সঙ্গে কেন গেলে না, এইটা নিয়ে হয় না, হয়তো কোথাও একটা যাওয়ার আছে, এসে হলো ভালো লাগছে না ঠিক আছে আমি ছাড়বো, ছেড়ে দেন, মানে পরেরটা হচ্ছে ঠিক আছে ফোন করলে কি বলবো, বলে দেবে স্বাগত শুটিং থেকে আসেনি। জীবনটা প্রত্যেককে কাটাতে হয়, অন্যে কাটিয়ে দেয় না, সুতরাং এমন হতেই পারে কারুর একজনের খুব আনন্দের দিন, আমারও সবসময় আনন্দ, কিন্তু আমি সেই আনন্দের সাথে এই আনন্দটা মিশ খাওয়াতে পারছি না, তাই না? রাম আর হুইস্কি একসাথে মিশিয়ে খাওয়া যায় না, ঠিক ঠিক, টেস্টটা গন্ডগোল হয়ে যায়, দুজন একেবারে ব্যালেন্স করে সবটা। সব থেকে বড় কথা হচ্ছে চলবো জীবনে একসঙ্গে, জীবনটা ভীষণ ছোট, কালই শেষ হয়ে যেতে পারে, এই বিষয় নিয়ে যদি এত আমরা মারপিট করতে থাকি, আমি কাজগুলো কখন করব?
আমি একটু ভালো জামা কাপড় পরে আমি কার কাছে গিয়ে ওগুলো দেখাতে ঠিক আছে কিনা, এটার সঙ্গে কি এই কানের দুলটা পরবো, বুঝুক না বুঝুক, কিন্তু বলবো এটার সঙ্গে এইটা না এইটা। দাদা কমপ্লিমেন্ট করা হয় স্বাগতা দিকে সুন্দর করে, মানে এই যে দারুণ লাগছে আজকে তোমাকে এরকম? আচ্ছা, কমপ্লিমেন্ট করলে বলবো। নতুন করে কি বলবো, ও তো একদম কন্যাকুমারী হয়ে বসেই আছে। কন্যাকুমারী, কন্যাকুমারী দেখো, কুমারী এবং দুটো মানে কন্যা সমা হয়ে গেছে এখন। শেষ করব, কিন্তু শেষে একটু একে অপরকে একটা ভালোবাসার কথা দিয়ে শেষ করো না দেখি, সেটা গানের মাধ্যমে হতে পারে, কবিতার মাধ্যমে হতে পারে। বলো, তুমি আগে বলো। তুমিও তো আগে বলতে পারো, তুমি বলো না আমার থেকে। এই আচ্ছা, এই সুযোগটা সুবিধাটা কি সবসময় স্বাগতা দিয়ে ভাবে না, এই যে তুমি না বড় আমার থেকে? আমরা এটাও কাউকে বলি না কে কার থেকে বড়, এই যে বলে দিল, বয়সে বলছি না, ম্যাচুরিটিতে। কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে মানে যেটুকুনি সময় পাই, হয়তো আমি একটা পেটিকিউর করব ইচ্ছে আছে, ওর হয়তো ওই পেটিকিউরটা করার ইচ্ছে নেই, তোমাকেও এটাই করতে হবে, ভালোটাই করতে হবে। আমি নর্মাল একটা করে নিই, আমার লাগবে নাকি যে আমি ডাবল সিট একসঙ্গে বুক করবো, পাশাপাশি বসে পেটিকিউর করি। মানে এমন না যখন আমাদের স্পেস চাই বা কিছু, একসঙ্গে পেডিকিউর হবে, আমারও পেডিকিউর হবে, দুজনে একসঙ্গে পেডিকিউর করি। বলো এবার, না দেখি কে বলে। না, আমি গাই বললে বাজে শোনাবে না। আমিও গাই হতে চাই না, নাহি চাই হইতে গাই। ভালোবেসে বেশে বাসরে ভালো, নইলে বেশো না, নইলে বেশো না গো সখী, নইলে বেশো না, নইলে বেশো না গো সখী, নইলে বেশো না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না, জানলে পরে প্রাণ নেবে সে, জানলে পরে প্রাণ নেবে সে, প্রাণ তো দেবে না, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না। এই ভালোবাসা সব সময় থেকে যাক, সিলভার জুবিলি হয়েছে, গোল্ডেন জুবিলি হোক, আমাদের একটা পার্টি দেওয়া হোক, সেটা বলে হবে না। না, অত দূর গেলে অবশ্যই যাবে, তার আগে টাটা, বাই বাই। একদমই না, আমরা শেষের কথা কেন বলবো, সবসময় শুরু, এই তো শুরু, দাদা বললেন শুরু হলো আমাদের। হ্যাঁ, 25-26 বছরে সবে কথা বলা শুরু, দাদা ভাবে কথা বলা শুরু হলো, তার আগে অবধি চলে গেছে। আমরা তো বোবা ছিলাম তার আগে। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। যদি শেষে দর্শকদের কি বলবেন, আমরা শেষ করি এবার। দর্শকদের এটাই বলার, ভালোবাসায় থাকবেন, আর যাকে ভালোবাসেন মন থেকে ভালোবাসবেন, ভালোবাসা না থাকলে সেখানে বাস করবেন না, ভালোবাসার অ্যাক্টিং করবেন না, সেই অ্যাক্টিংটা একদিন নিজের কাছেই ধরা পড়ে যাবে, না সেই ধরা পড়লে বাকি জীবনটা নরক হয়ে যাবে। তাই ভালোবেসে থাকুন, যদি একা থাকতে চান ভালোবেসে থাকুন, জীবনকে ভালোবাসুন। দারুণ। আর কালকের জন্য কিচ্ছু ফেলে রাখবেন না, কাল কিসনে দেখা, কাল করে সো আজ করে, আজ করে সো আব, পল মে পরলাই হো যাই তো বহুরি করোগে কব। মানে কাউকে যদি প্রপোজ করার থাকে আজই করুন, এক্ষুনি এই মুহূর্তে করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।